বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙতে আইনি পথে হাঁটবেন ক্রিকেট সংগঠকরা। নতুন সরকার গঠনের অপেক্ষা, জানালেন রফিক বাবু। রাজনীতিমুক্ত রাখতে চান ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের এক ঝাঁক মানুষ নির্বাচিত হওয়ায় নতুন স্বপ্নে বুঁদ খুলনাবাসী। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেন্যুর প্রত্যাশা। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ। মাঠের বাইরের বিতর্ক ঠেলে 22 গজের লড়াইয়ের অপেক্ষায় ভারত পাকিস্তান। প্রেমাদাসায় বাজিমাত করতে মরিয়া সালমান সূর্যকুমার। প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চলতি সপ্তাহেই যাবে অস্ট্রেলিয়া। স্থানীয় ক্লাবের বিপক্ষে খেলার চেষ্টা। এবং লা লিগায় বাজিমাত রিয়াল মাদ্রিদের। ভিনি ম্যাজিকে সোসিয়েদাদকে হারালো 4-1 গোলে। এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিতের ম্যাচে জয় ম্যান সিটি লিভারপুলের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও দেশের ক্রিকেট আঙ্গন ন্যায় বিচার পায়নি। তাই বিএনপি সরকার গঠন করার পর আইনিভাবে বর্তমান বোর্ডকে ভেঙে নতুন করে সাজানোর ব্যবস্থা করা হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। নির্বাচিত না হলেও ক্রীড়ামন্ত্রী হিসেবে আমিনুল হককে সংগঠকদের পছন্দ বলেও জানান তিনি। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক ম্যাচ ফেরানো হবে খুলনা ও বগুড়ায়। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টে যায় দেশের ক্রীড়াঙ্গনের চিত্র। 2024 5 আগস্ট পরবর্তী সময়েও দেখা গেছে তেমনটা। নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের কাছে ক্রীড়াঙ্গনেরও প্রত্যাশা অনেক। টালমাটাল দেশের ক্রিকেট আঙ্গন। গেল বিসিবি নির্বাচনে উঠেছিল নানা অনিয়মের অভিযোগ, যে কারণে অনেক সংগঠকই অবৈধ বলছে বর্তমান বোর্ডকে। বন্ধ আছে বেশিরভাগ ঘরোয়া লীগ। এমন পরিস্থিতিতে বিসিবি নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে বিএনপি? জাতীয়তাবাদী এই ক্রীড়া সংগঠক বলছেন সবকিছুই হবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। আদালতে এই বোর্ডের এগেনস্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। 6 অক্টোবরের পরে আমরা কিন্তু সঠিক বিচার পাইনি। আমরা এখন চেয়েছি যে সঠিক বিচারের অপেক্ষায় আছি এবং এটা আদালতই ফয়সালা করবে এই ভোটের ভবিষ্যৎ। অনেকের ধারণা ছিল বিএনপি সরকার গঠন করলে ক্রীড়ামন্ত্রী হবেন সাবেক ফুটবলার আমিনুল হক। তবে ভোটের লড়াইয়ে হেরে গেছেন তিনি। বিএনপিতে ক্রীড়া সংগঠক আছেন আরও বেশ কয়েকজন। যদিও ক্রীড়াঙ্গনে আমিনুলের অবদান স্মরণ করে তার উপর এখনও ভরসা রাখছেন অনেকে। যারা ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট আছে এবং খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনেক শ্রম দিতে পারবে, পরিশ্রম করতে পারবে, তার মেধা কাজে লাগাতে পারবে, এই ধরনের একজন ব্যক্তিকে খুঁজে বের করবে। এটা ডেফিনেটলি আমাদের আমিনুল অনেক কাজ করেছে ক্রীড়াঙ্গন নিয়ে, এটার বিকল্প নেই। ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ব্যাপারে দ্বিমত নেই বিএনপি সংগঠকদের। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হওয়া মামলার মোকাবিলা করতে হবে তাকেই। তাছাড়া দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট নেই বগুড়া ও খুলনায়, যদিও আছে স্টেডিয়াম। 2008 পরে এবং 2024 সাল পর্যন্ত আমাদের এই যে আন্তর্জাতিক স্টেডিয়াম, বিশেষ করে শহীদ চান্দ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম, এগুলিকে অব্যবহার করে, অর্থাৎ এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, এগুলিতে ঘরোয়া ক্রিকেটের খেলা হয়নি ওই রকমভাবে, এবং আস্তে আস্তে এগুলি কিন্তু আন্তর্জাতিক যে স্ট্যাটাস সেটা কিন্তু হারিয়েছে। সাকিব একজন বিশ্ব বরেণ্য ক্রিকেটার। আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক। আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে। সে যদি দোষী হয় বা আসার সাহস করে বিচারের সম্মুখীন হবে, সেটা ফেস করে যদি সে দেশের হয়ে খেলতে পারে, এটা ভালো। 2001 থেকে আপনি 7-8 সাল পর্যন্ত যদি আমাদের ক্রীড়াঙ্গন দেখেন, সেখানে অনেক কিন্তু আমাদের যোগ্য সংগঠক ছিল অনেকেই, যারা আমাদের মতাদর্শে বিশ্বাসী নয়। তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে সংগঠকরা বলেও জানান তিনি। যা যা করা দরকার সব করা হবে ইনশাল্লাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় এবার নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনে ক্রীড়া সংশ্লিষ্ট। ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত খুলনার ক্রীড়াঙ্গন ঘিরে এবার নতুন করে প্রত্যাশা ক্রীড়ামোদীদের। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ, তৈরি হবে নতুন মাঠ, এমন প্রত্যাশা তাদের।
নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সংসদ নির্বাচনের পর এখন বিজয়ীদের ঘিরে উচ্ছ্বাস, ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নেতাকর্মী তো বটেই, সাধারণ সমর্থকদের মাঝেও বিজয়ের আনন্দ। আর খুলনায় এই আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝেও। এই জেলা থেকে নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনেরই রয়েছে ক্রীড়া সংশ্লিষ্টতা। খুলনা 5 আসনে বিজয়ী বিএনপির আলী আসগর লবি এর আগে দায়িত্ব পালন করেছেন বিসিবির সভাপতি হিসেবে। এছাড়াও খুলনা 4 আসনের বিজয়ী আজিজুল বারী হেলাল ও খুলনা 3 আসনের বিজয়ী রকিবুল ইসলাম বকুল দুজনই সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। ফুটবল, ক্রিকেট সহ জিমন্যাস্টিক্স বিভিন্ন ক্ষেত্রে খুলনার সোনালী অতীত ছিল, সেই অতীত যাতে ফিরিয়ে আনতে পারে। যারা ক্ষমতাশীল ছিল আগে তারাও এরকম লিগ দিনে আশা দিয়ে গেছে, কিন্তু আমরা যে সরকার এখন আসতেছে আমাদের পরে তাদের পরে আমাদের আশা তারা যেন এই লিগটা দেয়। খুলনার ক্রীড়াঙ্গন নিয়ে আক্ষেপের শেষ নেই ক্রীড়া সংশ্লিষ্টদের। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা নেই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে। নিয়মিত খেলাধুলা হয় না জেলা স্টেডিয়ামেও, নেই পর্যাপ্ত মাঠ, অভাব রয়েছে অনুশীলনের সুযোগ সুবিধারও। নির্বাচনের আগে ইশতেহারে এসব বিষয় সমাধানে নানা প্রতিশ্রুতি ছিল প্রার্থীদের, এবার তার বাস্তবায়ন চান ক্রীড়ামোদীরা। খুলনার স্পোর্টসের জন্য আমাদের নির্বাচিত সংসদ যারা হয়েছেন তারা সকলেই আমাদের জন্য কাজ করবে, এটা তাদের নির্বাচনী ওয়াদা। খুলনায় কোনো খেলাই চলতেছিল না বিগত দিনে। আমরা আশাবাদী নতুন সরকার গঠন হওয়ার পর সুস্থভাবে খেলা পরিচালনা হবে। এর আগে বারবার দাবি জানিয়েও বিগত সরকারের আমলে স্টেডিয়াম সংস্কার করাতে পারেননি স্থানীয় ক্রীড়া সংগঠকরা। আমরা খুলনার জন্য আলাদা ক্রিকেট মাঠ চাই, খুলনার জন্য আলাদা ফুটবল মাঠ চাই। যারা সংসদ সদস্য হয়েছেন এরা ক্রীড়া জগতের মানুষ এবং আমি আশাবাদী যে এনারা এবার খুলনার ক্রীড়াঙ্গনের জন্য কিছু করবেন। খুলনা জেলা স্টেডিয়ামের সাথে সাথে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ওইটা খুবই উন্নতর করার জন্য আমি অনুরোধ করব। দেশের ক্রীড়াঙ্গনে খুলনার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, তবে নানাবিধ কারণে এই জেলা হারিয়েছে তার গৌরব। সরকারের সদিচ্ছা আর সুষ্ঠু পরিকল্পনায় আবারও সুদিনে ফেরার অপেক্ষায় এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে আজ মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বাইরের বিতর্ক সরিয়ে ম্যাচ মাঠে গড়ালেও আবারও আলোচনায় 2 দলের হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাত মেলানোর পক্ষ নিয়ে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। কলম্বোতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত 2 দলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে 2 দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় 2 দলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে 2 দলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
কথা থাকলেও থাইল্যান্ড কিংবা ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচ না খেলেই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষের সঙ্গে সূচি না মেলার জন্যই এই সিদ্ধান্ত জানিয়েছে বাফুফে। তবে সেটা সম্ভব না হলেও অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানকার স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনার কথাই শুনিয়েছিল বাফুফে। মিশন শুরুর আগে প্রস্তুতি নেয়ার কথা ছিল নিউজিল্যান্ড, জাপানের মতো দেশে গিয়ে। সেগুলোর ব্যবস্থা না হওয়ায় ফেডারেশন শেষ পর্যন্ত টার্গেট করে থাইল্যান্ড এবং ফিলিপিন্স, কিন্তু সেখানেও যাওয়া হচ্ছে না। এশিয়ান কাপের টিকিট পাওয়ার পর বাফুফের তাৎক্ষণিক পরিকল্পনায় এসব বড় দেশের নাম থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন। এই মেগা আসর টার্গেট করে আরো আগে থেকেই ক্যালেন্ডার রেডি ছিল থাইল্যান্ডের। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় বের করতে পারেনি থাই ফেডারেশন। আর ফিলিপিন্স রাজি থাকলেও ফুটবলারদের টানা খেলার ধকল থেকে বাইরে রাখতেই হেড কোচের পরামর্শ মেনেছে বাফুফে। অনেকদিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনাল হয়নি। আমাদের যাওয়ার পথে যে ম্যাচ খেলার কথা ছিল থাইল্যান্ড বা ফিলিপিন্সের সাথে, সেগুলো হচ্ছে না। আমাদের সাথে ওদের শিডিউল ম্যাচ করতেছে না, সে কারণে হচ্ছে না। কারণ আমরা চাইলেই তো হবে না, অপোনেন্টের তো শিডিউল থাকতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে এখনো অবশ্য প্রস্তুতি ম্যাচের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। আলোচনা চলছে অস্ট্রেলিয়ার স্থানীয় একটি ক্লাবের সঙ্গে। তাছাড়া সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। আপাতত টার্গেট 20 ফেব্রুয়ারির মাঝে অস্ট্রেলিয়ার বিমান ধরার। 20 তারিখের ভিতরে যাবে, এখনো কবে যাবে সেটা বলতে পারছি না। আমরা যাওয়ার আগে তো অবশ্যই প্রেস কনফারেন্স করব, আপনারা তখন ডিটেলসটা জানতে পারবেন। আমরা ওখানে আগে যাচ্ছি এই কারণে, ওখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। এক, দ্বিতীয়ত আমরা ওখানে গিয়ে যদি লোকাল কোনো ক্লাবের সাথে আমরা খেলতে পারি, সেটাও চেষ্টা করা হচ্ছে। প্রত্যাশা তো শেষ নয়, প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, কিন্তু আমি আশা করব মেয়েরা তাদের সেরাটা খেলবে। এদিকে এশিয়ান কাপ সামনে রেখে পুরোদমে শুরু হয়েছে নারী ফুটবলারদের অনুশীলন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী ছাড়া নেই কোনো চমক। এছাড়াও কোচিং স্টাফ থাকছে অপরিবর্তিত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর। স্প্যানিশ লিগে শিরোপার লড়াই এখন তুঙ্গে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতেও দাপুটে ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। শুরু থেকেই উৎসবের আমেজ সান্তিয়াগো বার্নাব্যুতে, কারণ লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ বলেই হয়তো আত্মবিশ্বাসে টইটম্বুর ছিলেন মাদ্রিদিস্তারা। মাঠের লড়াইয়েও ছিল যার প্রতিফলন, শুরু থেকেই দাপট স্বাগতিকদের। ম্যাচের বয়স তখন মাত্র 5 মিনিট। আলেকজান্ডার আর্নল্ডের চমৎকার ক্রস থেকে লক্ষ্যভেদ করে রিয়ালকে লিড এনে দেন তরুণ ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া। যেন লা লিগায় নিজের ছন্দ ধরে রাখার বার্তা আরবেলোয়ার কাছে পৌঁছে দেন এই স্প্যানিশ সেন্সেশন। যদিও এই আনন্দ টেকেনি বেশিক্ষণ। 21 মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইনকে 1-1 সমতায় নিয়ে আসেন মিকেল ওয়ারজাবাল। বার্নাব্যুর দর্শকদের স্তব্ধ করে দিয়ে লড়াই জমানোর ইঙ্গিত দেয় সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত হয়নি সেটা। উল্টো নিজেদের সব জারিজুরি সেখানেই শেষ হয়ে যায় সোসিয়েদাদের। 25 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবারও লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। শুরু হয় মাদ্রিদের গোল উৎসব। 31 মিনিটে দেখা মেলে ম্যাচের সেরা মুহূর্তের। বক্সের বাইরে থেকে ফেদে ভালভার্ডের ট্রেডমার্ক রকেট শট সরাসরি জড়িয়ে যায় জালে। 3-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির ঠিক পরেই সোসিয়েদাদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ভিনি। 48 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এমবাপের কারণে বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে না থাকার কারণেই হয়তো এমবাপেবিহীন ম্যাচটাকেই বেছে নেন নিজের ফেরার মঞ্চ হিসেবে। বাকি সময়ে আরও কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়েনি। এই জয়ে 24 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে 58 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। টি-20 বিশ্বকাপের আরও খবর। নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ 1 পা দিয়ে রাখল সাউথ আফ্রিকা। আহমেদাবাদে কিউইদের 17 বল হাতে রেখে 7 উইকেটে হারায় এইডেন মার্করামের দল। এ নিয়ে টি-20 বিশ্বকাপে 5 দেখাতে
5বারই সাউথ আফ্রিকার কাছে হারল নিউজিল্যান্ড। এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা, তবে ফিন অ্যালেন আর মার্ক চ্যাপম্যান বাদে সাউথ আফ্রিকান বোলারদের সামলাতে পারেননি বাকিরা। অ্যালেন 17 বলে 31 আর চ্যাপম্যান করেন 26 বলে 48 রান। এছাড়াও শেষ দিকে ড্যারেল মিচেল করেন 32। প্রোটিয়াদের হয়ে 4 উইকেট নেন মার্কো ইয়ানসেন। 176 রানের লক্ষ্যে খেলতে নেমে হেসে খেলে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। কৃতিত্ব দলের অধিনায়ক মার্ক রামের। মাত্র 44 বলে হার না মানা 86 রানের ইনিংস খেলেন এই ওপেনার। তাতে বাকিরা ব্যর্থ হলেও 3 ম্যাচে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় সাউথ আফ্রিকার। সেই সাথে সুপার 8-এ ওঠাটা অনেকটাই নিশ্চিত। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙতে আইনি পথে হাঁটবেন ক্রিকেট সংগঠকরা। নতুন সরকার গঠনের অপেক্ষা, জানালেন রফিক বাবু। রাজনীতি মুক্ত রাখতে চান ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের এক ঝাঁক মানুষ নির্বাচিত হওয়ায় নতুন স্বপ্নে বুঁদ খুলনাবাসী। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেন্যুর প্রত্যাশা। এবং বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ। মাঠের বাইরের বিতর্ক ঠেলে 22 গজের লড়াইয়ের অপেক্ষায় ভারত পাকিস্তান। প্রেমাদাসে বাজি মাত করতে মরিয়া সালমান সূর্যকুমার। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।